গল্পের রাজপ্রাসাদে টান টান উত্তেজনায় ভরা আজকের রোমহর্ষ কাহিনী দিবাকরের দিব্য চোখ। রচনা সুদীপ দে, অভিনয়ে কথক ও রতন সুদীপ দে, দিবাকর অরিন্দম দত্ত, মৃত্যুঞ্জয় দেবাংশু বসু, আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনা অরিন্দম দত্ত। বেশ কিছুদিন হলো নিজের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করছে দিবাকর। সে পরিবর্তন কেমন করে হলো তার কোনো ব্যাখ্যা নেই ওর কাছে, শুধু জানে একটা কিছু হয়েছে। কোনো কোনো ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে সব কিছু বায়োস্কোপের মতো ভেসে উঠছে ওর চোখের সামনে। একবার ভেবেছে ব্যাপারটা কাকতালীয়, এর মধ্যে অলৌকিক বিষয়বস্তু খোঁজার মানেই হয় না। দিবাকর ব্যাপারটা প্রথম অনুভব করেছিল মাস দুয়েক আগে কোনো এক সোমবার। কলেজ স্কোয়ারের উল্টো দিকে কর্পোরেশন গলি শিব মন্দিরের চাতালে বসে পাড়ার ছেলেদের সন্ধ্যের আড্ডাখানা। একদিকে বাবার পুজো চলছে, অন্যদিকে বাবার প্রসাদের আয়োজন। একসময় ধূপধুনোর গন্ধের সাথে মিশে যায় গঞ্জিকার বিটকেল খুশবু। কাঁসর ঘণ্টার শব্দে মিলিয়ে যায় কলকাতা টান মারা নিমিলিত চোখ ভক্তের বম ভোলেনাথ আরতি আর বুক ভাঙা কাশির আওয়াজ। পুজোর শেষে চাতাল ফাঁকা হলে জমে ওঠে আড্ডার আসর। তখন সেখানে রাজনীতি আর ফুটবল হয়ে ওঠে আলোচনার বিষয়বস্তু। এ দুটো বিষয় নিয়ে অনর্গল তর্কাতর্কি করতে বাঙালির জুড়ি ভূভারতে পাওয়া যাবে না। সেই সোমবারটাও ছিল এমনই একটা গড়পড়তা দিন। ওর পাশেই বসেছিল অনিল। আধ খাওয়া সিগারেটটা দিবাকরের দিকে বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে সেটা নিতে গিয়েই হঠাৎই যেন চারপাশের গুলতুনি থেকে হারিয়ে গেল দিবাকর। চোখের সামনে থেকে আর সব কিছু মুছে গিয়ে ভেসে উঠল একটা চলমান ছবি। স্পষ্ট দেখল অনিলের বুড়ো বাবা বাস থেকে নামতে গিয়ে ধুতিতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল রাস্তার উপর। খোয়ায় থুতনি ঘষে সে এক রক্তারক্তি কাণ্ড। কারা যেন অনিলের বাপকে ধরে তুলছে। সব মিলিয়ে 1 মিনিটও লাগলো না সবটা দেখতে। তারপরেই আবার ফিরে এলো মন্দিরের চাতাল, লোকজনের কথার টুকরো, ফেরিওয়ালার ডাক, সবকিছু। সম্বিত ফিরল অনিলের ঠেলায় আর 2 আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটের ছ্যাঁকায়। ঠেকের সবাই ওকে দেখছে ভূত দেখার মতো। ওর হাল দেখে এক একজনের এক এক মত। কেউ বলে ভর হয়েছে, কেউ বলে প্রেমে পড়েছে। শেষে সর্বসম্মত সিদ্ধান্ত হল খালি পেটে বাবার প্রসাদ সেবন করে চড়ে গেছে। দিবাকরের এখনই ফিরে যাওয়া উচিত মেজবাড়িতে। কিছুটা ভয়ে আর কিছুটা লজ্জায় কোনো উত্তর দিতে পারেনি দিবাকর। উত্তর দেওয়ার মতো ছিলই বাকি। সত্যি কথা বললে লোকে হেসে উড়িয়ে দিত, ভাবত মাথার দোষ হয়েছে। মেজবাড়িতে ফিরে এসে ছাদে একা পায়চারি করতে করতে আবার ঘটনাটা মনে করার চেষ্টা করল। কেন হঠাৎ দেখল এমন একটা দৃশ্য? ঘুমের মধ্যে দেখলে বলা যেত দুঃস্বপ্ন। জেগে স্বপ্ন দেখার কোনো ব্যাখ্যা ওর অভিধানে নেই। প্রায় ঘণ্টা 3 পর রাত 11টা নাগাদ হাঁপাতে হাঁপাতে এসে খবরটা দিল হারু। মেয়ের বাড়ি থেকে ফিরছিল অনিলের বাপ। শিয়ালদা ফ্লাইওভারের নিচে বাস থেকে নামতে গিয়ে বিপত্তি ঘটেছে। কোলে মার্কেটের এক সবজিওয়ালা চিনত অনিলের বাবাকে। সে আর কয়েকজন মিলে বুড়ো মানুষটাকে নিয়ে গেছে নীলরতন সরকার হাসপাতালে। সেখান থেকেই অনিলের বাড়িতে খবর এসেছে। হাসপাতাল যাওয়ার পথে হারুর মুখে ঘটনার বিবরণ শুনতে শুনতে দিবাকর বুঝল তার জেগে দেখা স্বপ্ন বাস্তবে চেহারা নিয়েছে। হাসপাতালে গিয়ে দেখল ঘটনার আকস্মিকতায় আর প্রচুর রক্ত বেরিয়ে 70 পেরোনো বুড়ো মানুষটা রীতিমতো কাহিল। তবে প্রাণ সংশয় নেই, আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে। মনটা কেমন যেন খিঁচড়ে গেল দিবাকরের। নিজেকে যেন অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে এ দুর্ঘটনার জন্য যেন ও নিজেই দায়ী। তখনই অনিলকে বলে দিলে কি ঘটনাটা এড়ানো যেত? বললেই বা কে বিশ্বাস করত? উল্টে হাসি মশকরার জম্পেশ উপকরণ পেয়ে যেত সবাই। দিবাকরের জীবনটা চিলুবিলু হয়ে যেত। 7-5 ভাবতে ভাবতে ঘরে ফিরে শরীরটা বিছানায় এলিয়ে দিল দিবাকর। হারিয়ে গেল ঘুমের দেশে। দুর্ঘটনা জিনিসটা দিবাকরকে তাড়া করে আসছে সেই ছোটবেলা থেকে। বাড়ি ছিল ডায়মন্ড হারবারের কাছে নন্দপোতা নামের একটা নাম না জানা গাঁয়ে। বাপ মায়ের এক ছেলে। গরমের ছুটিতে বেড়াতে এসেছিল উল্টোডাঙায় ধরবাগানে মামার বাড়িতে। ছুটি ফুরোলে বাপ মা এসে তাকে ফেরত নিয়ে যাবে এমনটাই কথা ছিল। তারা এসেও ছিল, কিন্তু দিবাকরকে ফেরত নিয়ে যেতে পারেনি।
উল্টোডাঙ্গা স্টেশনে এক ভয়ানক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো 250 মানুষের মধ্যে দিবাকরের বাপ মাও ছিল। মামাবাড়ি এসে পৌঁছেছিল রক্তের শুকনো দাগের আলপনায় ঢাকা সাদা চাদরের নিচে নিথর দুটো শরীর। মামাবাড়ি থেকে আর কখনো গ্রামে ফেরা হয়নি দিবাকরের। যতবার আজন্ম দেখে আসা মুখ দুটো মনে করার চেষ্টা করেছে দিবাকর, কেবলই চোখের সামনে ভেসে উঠেছে চাদর মোড়া দুটো শরীর। এমনকি ফটোর দিকে তাকালেও কানে বেজেছে বহু মানুষের মরণ চিৎকার। ছবির জায়গায় ভেসে উঠেছে খবরের কাগজের প্রথম পাতায় ছাপা ডায়মন্ড হারবার লোকালের ওপর দার্জিলিং মেলের উঠে যাওয়ার সেই মর্মান্তিক দৃশ্য। ছুটে পালিয়ে কখনো বালিশে আর কখনো দিদিমার কোলের মুখ গুঁজে কেঁপে কেঁপে উঠেছে তার শিশুমন। আর এইভাবে জন্মদাতাদের চেহারাগুলো মনে করার ইচ্ছেটাও মন থেকে হারিয়ে গেছে একদিন। মামাদের কাছে থেকে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে দিবাকর। বড় মামা তার দেমাকি বউ নিয়ে কবেই আলাদা হয়ে গেছে। দিবাকর ছিল ছোট মামা কেষ্টর প্রাণ। মুচিবাজারে ছোট একটা দশকর্মার দোকান চালিয়ে ভাগ্নেকে পড়িয়েছে। একই গতে চলতে থাকা উপদ্রবহীন জীবনে ছেদ পড়ল একদিন। দিদিমা চোখ বুঝলেন। আর কেষ্ট, সে তো আরও বড় ব্যবসার স্বপ্ন দেখে একগাদা টাকা পণ নিয়ে মাচোলা কেলোমদনের আরও কালো হোঁতকা কাতলা মাছের মতো মেয়েকে বিয়ে করে ঘরে তুলল। দিবাকর বুঝল এবার তার নিজের রাস্তা নিজে দেখে নেওয়ার সময় এসেছে। খান-দুয়েক টিউশনি, শ-দুয়েক জমানো টাকা আর একটা কুরিয়ার কোম্পানির পিয়নের সামান্য চাকরি সম্বল করে চলে এলো শেয়ালদায় রতনদের মেসে। রতনের সঙ্গে আলাপ হয় মোহনবাগান মাঠে। সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় মোহনবাগান মাঠ ছিল ওর ঘর বাড়ি। খেলা শুরুর আগে কাঠের গ্যালারির নিচে বসত ছিলিমবাজের দল। রতন ছিল ওদের হোতা। একদিন সেই ডেকে নিয়েছিল দিবাকরকে। তখন থেকে খেলার টানে যত না মাঠে গেছে তার থেকে বেশি টেনেছে রতনের সেজে দেওয়া ছিলিম। দিবাকরদের মেসের এক পাখি মৃত্যুঞ্জয় চাটুর্যে। মেসের কারো সঙ্গে তেমন একটা মেলামেশা নেই। ওই যাতায়াতের পথে চোখে চোখ পড়ে গেলে চাপা হাসি আর দু একটা কুশল জিজ্ঞাসা, ব্যাস ওই অবধি। পাঁচমিশালি নেশার গন্ধে, নেশাখোরদের হল্লায় আর চোস্ত গালাগালির বন্যায় যখন মেজবাড়িটা নরকের চেহারা নিত ফি সন্ধেবেলা, মৃত্যুঞ্জয় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে একাই সময় কাটাতেন। লোকটা ব্যাংকে চাকরি করে, বিয়ে শাদী করেনি, তিনকুলে কেউ নেই। নিজের বলতে আরামবাগে বিঘেখানেক জায়গার উপর ফুলের বাগান। ছুটির দিনে সেখানেই চলে যান ভদ্রলোক। অন্য বোর্ডারদের কাছে শুনেছে দিবাকর। খুব ইচ্ছে লোকটাকে একটা চাকরির কথা বলে, কিন্তু মুশকিল হল পাড়ার রকের আড্ডায় ও যতটা সাবলীল, নিজের জন্য কিছু বলতে গেলে ততটাই মুখচোরা। তাই বলবো বলবো করেও আজ অবধি বলা হয়ে ওঠেনি। একদিন দিবাকর ডালহাউসির এক অফিসে চিঠি পৌঁছে দিয়ে ফিরছে। মিনি বাস স্ট্যান্ডে মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা। দিবাকর বিগলিত হাসি দিয়ে বলে, দাদা কি মেসে ফিরছেন? মৃত্যুঞ্জয় মাথা নেড়ে হ্যাঁ বললেন। পরক্ষণেই সব কিছু ওলটপালট হয়ে গেল। আবার চাগিয়ে উঠল পুরনো রোগ। ছায়াছবির পর্দায় ভেসে উঠল একটা সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট। ছোট্ট একটা কাঁচের ঘর। নিস্তব্ধ ঘরটায় মাথার ওপর পাখা ঘোরার আওয়াজ। মৃত্যুঞ্জয় মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে একটা ফাইল পড়ছেন। টেবিলের উল্টো দিকে নীল রঙের পুরো হাতা জামা পরে একটা মাঝবয়সী লোক পেপার ওয়েট নিয়ে খেলা করছে। মৃত্যুঞ্জয় আর চোখে লক্ষ্য করেছেন সেটা। মুখ দেখলে বোঝা যায় মনে মনে বিরক্ত হচ্ছেন। অবশেষে ফাইল থেকে মুখ তুললেন মৃত্যুঞ্জয়। দত্তবাবু, আপনার আগের সব পেমেন্ট অত্যন্ত ইরেগুলার, তাই নতুন কোনো লোন পাস করানো আমাদের পক্ষে সম্ভব নয়। দত্ত লোকটা সামনের দিকে চেয়ারটা একটু এগিয়ে আনল, প্রায় ফিসফিস করে বলল, সত্যিই সম্ভব নয়। মুখে এক চিলতে ফিচেল হাসি। বাঁ হাতটা টেবিলের ওপর ঘষটে এগিয়ে দিল মৃত্যুঞ্জয়ের দিকে। হাতের নিচে একটা খাম। এখনো সম্ভব নয়। মৃত্যুঞ্জয় দত্ত নামের লোকটার চোখে চোখ রেখে ইস্পাত কঠিন গলায় বললেন, আপনি বোধহয় আমার আগের জনের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। মনে রাখবেন, চেয়ারটা এক থাকলেও মানুষটা বদলে গেছে। আমার কোনো পিছুটান নেই, তাই লোভ, ভয়, ডর এসব শব্দও নেই আমার অভিধানে। যতদিন আছি কথাটা মনে রাখবেন। নমস্কার। নেক্সট। আর কিছু দেখার আগেই মৃত্যুঞ্জয়ের খোঁচা খেয়ে চেতনা ফিরল দিবাকরের।
আরে হলোটা কি? তোমার জন্য লাইন কি আজীবন থেমে থাকবে? বাসে উঠে পাশাপাশি দুটো সিটে বসল দুজনে। দিবাকরকে নিচু গলায় প্রশ্ন করলেন মৃত্যুঞ্জয়। তুমি কি কোনো সমস্যায় আছো? ঠেলা মারার আগে তোমাকে 3 বার ডেকেছি জানো? লাইনে সবাই তোমাকে দেখছিল। চোরা চাউনি হেনে দিবাকরের মনে হল এখনো বুঝি কেউ কেউ তাকে দেখছে। চাপা গলায় ঠাট্টা করছেন মৃত্যুঞ্জয়। কি হয়েছিল? দিবাস্বপ্ন? নাকি এদিকে নতুন ঠেক খুঁজে নিয়েছ? কি জবাব দেবে দিবাকর? যা দেখেছে এতক্ষণ সেটা বলে দেবে। তারপর যদি সেটা না হয়, তখন ছাপ মারা নেশাখর হয়ে যাবে ওনার চোখে। আর যদি হয়? না না, ওসব কিছু না। হঠাৎ কেমন যেন। বাকি কথা উজ্জ্ব রেখে ঘুমের ভান করে সিটে মাথা এলিয়ে দিল দিবাকর। ভেতর ভেতর নিজের ওপর রাগ হলো খুব। আজ মোক্ষম সুযোগ ছিল। চাকরির কথাটা আজ বলা যেতেই পারত। সেটা আর হল না। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে পাবি কি। এখনো 3 মিনিটের সিনেমাটার প্রতিটি সংলাপ যেন কানে বাজছে। পরদিন আবার ডালহৌসি এলাকায় কাজ পড়ল দিবাকরের। আজও মিনিবাস স্ট্যান্ডে মৃত্যুঞ্জয়কে দেখতে পেল। দিবাকরের হাসির জবাবে জোর করে শুকনো হাসি ফিরিয়ে দিলেন মৃত্যুঞ্জয়। আজ আর কথা বলার সুযোগ নেই। সঙ্গে আরও একজন রয়েছে। মৃত্যুঞ্জয়ের মুখ থমথমে। মুখের ভাব বলে দিচ্ছে তিনি শুধু বিরক্ত নন, বিব্রতও বটে। চাপা গলায় কথা বলছেন দুজনে। কান খাড়া করে শোনার চেষ্টা করল দিবাকর। চারদিক থেকে বাসের প্যাঁপ ও কন্ডাক্টরদের হাঁকাহাঁকি, ফেরিওয়ালাদের বিচিত্র কণ্ঠস্বরের ফাঁক গলে কিছুই প্রায় কানে এল না। তারই মধ্যে দত্ত নামটা শুনে চমকে উঠল দিবাকর। বেশ বুঝল কালকের ছায়াছবি আজ ঘোর বাস্তব। আজ দিবাকর বসার জায়গা পেলেও মৃত্যুঞ্জয় পাননি। দিবাকর ভদ্রতা করে জায়গা ছেড়ে দিল। মৃত্যুঞ্জয় প্রথমে গররাজি হলেও শেষে মেনে নিলেন। আর সিটে বসেই ব্রিফকেসে মাথা ঝুঁকিয়ে চুপচাপ হয়ে গেলেন। বাস থেকে নেমে বলবো কি বলবো না করে দিবাকর বলেই ফেলল, দাদা, মেসে ফিরে আপনাকে একটা কথা বলবো। বেশ তো, আমার ঘরে বসে চা খেতে খেতে শুনবক্ষণ। ওদিকে দিবাকর পড়ল মহা ফাঁপড়ে। কি বলবে তাই ভেবে উঠতে পারছে না। একবার ভাবল তার এই আজগুবি অভিজ্ঞতার কথাটাই বলবে। পরক্ষণে মনে হল ভদ্রলোক যদি তাকে দত্ত নামের লোকটার চামচা গোছের কিছু ভাবে, যদি ভাবেন দিবাকর সব জানে, পেটের কথা বের করার মতলব নিয়ে গপ্প ফেঁদেছে, দিবাকর একটা রাম ধড়িবাজ জোচ্চোর, কেসটা যদি পরে থানা পুলিশে গড়ায়, তখন তো বেকার ফেঁসে যাবে। তার এই অলৌকিক ক্ষমতার কথা এই বিজ্ঞানের যুগে বিশ্বাস করবে এমন আহাম্মক কেউ আছে বলে তো মনে হয় না। শেষ অবধি সিদ্ধান্ত নিয়ে ফেলল দিবাকর। কাউকে বলবে না। মৃত্যুঞ্জয়কে তো নয়ই, এমনকি রতনকেও না। আপাতত একটা ভুজুং ভাজুং দিয়ে কেটে যাবে। মেসে ঢোকার আগে নিচে চায়ের দোকানে 2 কাপ চায়ের ফরমাশ করে মৃত্যুঞ্জয় ঘরের দিকে পা বাড়ালেন। ঘরে ঢুকলে বোঝা যায় লোকটা যথেষ্ট পরিপাটি। একদিকে পাশাপাশি 2টো বেঁটে আলমারি, অন্যদিকে শোয়ার তক্তাপোষ। 3টেতে মিলে ছোট্ট ঘরটাকে আরও ছোট করে দিলেও আদত চেহারাটা পরিচ্ছন্ন। এর তুলনায় দিবাকরের ঘরকে আস্তাকুড় বললেও কম বলা হয়। ঘরের কোণে রাখা আরেকটা বস্তুর দিকে নজর পড়ল দিবাকরের। বিদেশি কোম্পানির রংবাহারি ছুটি জোড়া। এর যা দাম, কিনতে গেলে দিবাকরের 1 মাসের মাইনে উড়ে যাবে। লোকটা শৌখিন, মানতেই হবে। দোকানের ছেলেটা ঘরে চা দিয়ে গেছে। মৃত্যুঞ্জয় খাটের একপাশে বসে চায়ে চুমুক দিয়ে বললেন, বলো, কি যেন বলবে বলছিলে? হ্যাঁ, শুনেছি আপনার একটা বাগানবাড়ি আছে। আপনি প্রতি রবিবার তো সেখানে যান। ভাবছি একবার দেখতে যেতাম আপনার সাথে। শুনেছ ঠিকই, তবে বাগান আছে, বাড়ি নেই। আমার সেই ছোট্ট বয়স থেকে ফুল গাছের শখ। তা বেশ তো, নিশ্চয়ই যাবে। তোমার যে গাছপালার ইন্টারেস্ট আছে জেনে ভালো লাগলো। তা এই সামান্য কথাটা বলার জন্য এত ভনিতা? আমি ভাবলাম কি নাকি। প্রতি রবিবার যাই সেটা ঠিকই শুনেছ, তবে এখন কিছুদিন একটু অনিয়মিত হয়ে যাবে। আসলে অফিসে একটা ব্যাপার নিয়ে একটু সমস্যা। আমি যাওয়ার আগে তোমাকে ডেকে নেব। খাটে ছত্রির ওপর রাখা তোয়ালেটা টেনে নিয়ে মৃত্যুঞ্জয় বুঝিয়ে দিলেন আলাপচারিতা এখনকার মতো শেষ করতে হবে। দিবাকরও কেটে পড়ার তাল পেয়ে সরে পড়ল। এরপর থেকে মৃত্যুঞ্জয় দিবাকরকে এড়িয়ে যেতে লাগলেন।
আরও অবাক কাণ্ড, মাঝে মাঝে মেসে ফিরতে আরম্ভ করলেন বেশ রাত করে। আবার কোনো দিন সারা দিনের জন্য গায়েব। মিনিবাস স্ট্যান্ডেও লোকটার দেখা পাচ্ছে না দিবাকর। মেসে সবাই বলাবলি করছে, একদিনে বুঝি একটা কেউ জুটেছে। মাঝে দুটো রবিবার পার হয়ে গেছে। দিবাকরের যাওয়া হয়নি মৃত্যুঞ্জয়ের বাগান দেখতে। এ সপ্তাহে তো শুক্রবার সকাল থেকেই বেপাত্তা। তাতে অবশ্য দিবাকরের কোনো দুঃখ নেই, বাগান দেখতে যাওয়াটা ছিল কথার কথা। ইতিমধ্যে দিবাকরের ব্যায়ামও আরও দুবার চাগিয়েছে। ভর দুপুরে সে দেখেছে হারুর ছোট বোন ভবানী দত্ত লেনের পেটতাপসের সঙ্গে কালীঘাটে মালাবদল করছে। সন্ধেবেলা খবর জানাজানি হতে পাড়ায় সালিশি সভা, মারপিট, হুলুস্থুল কাণ্ড। শ্রীগোপাল মল্লিক লেনের সজলের মা টিভি দেখতে দেখতে দুম করে মারা গেল। তাও দিবাকর দেখেছে ঘটনার ঘণ্টা তিনেক আগে। এখন দিবাকরের জেগে থাকতে ভয় করে। কখন কি যে দেখে ফেলবে তার ঠিক নেই। আর সে কথা কাউকে বলাও চলবে না। পেট ফুলতে ফুলতে একদিন না বড় অসুখে পড়তে হয়। গত মঙ্গলবার রাত 10টা নাগাদ বাঁধা হোটেল থেকে খেয়ে ফিরছিল দিবাকর। ঘরে তালা খুলে ঢুকতে যাবে, তখনই সিঁড়িতে পায়ের আওয়াজ কানে এলো। আর সেদিকে নজর ঘোরাতেই চমকে উঠল। এ কাকে দেখছে? মৃত্যুঞ্জয় সিঁড়ির হাতল ধরে উঠছেন রীতিমতো টলতে টলতে। দিবাকরকে দেখে দাঁড়িয়ে গেলেন। কি অবাক হচ্ছ? সারা জীবন কারো থেকে 1 পয়সা নিলাম না। কেন কেন নেব? হ্যাঁ, কেন নেব? আমার না যে মাগ, না যে ছাগ। আমার বিরুদ্ধে তদন্ত, এনকোয়ারি, কমিশন। দিবাকর প্রায় ছুটে গিয়ে মৃত্যুঞ্জয়কে জড়িয়ে ধরল। পরে শুনব, এখন চুপ করুন। তাড়াতাড়ি ঘরের চাবি খুলে মৃত্যুঞ্জয়কে বিছানায় শুইয়ে দিল। তখনও বিড়বিড় করে বলে চলেছে মৃত্যুঞ্জয়, সালা দত্ত, ছেলে দত্ত, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরও কি সব বলতে বলতে নেতিয়ে পড়ল লোকটা। সাথে পাঁচে না থাকা মানুষটার এমন পরিণতি দেখে বড় মায়া হল দিবাকরের। তদন্ত মানে তো সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত। এ লোক এখন নিজেই নিজের ঝামেলায় জেরবার, দিবাকরের চাকরি তো দূরস্থ। মনটা আরও খারাপ হয়ে গেল। রোজের নিয়ম ধরে পরদিন সকাল 7টায় ঘুম ভেঙে উঠে দেখল মৃত্যুঞ্জয়ের ঘরে তালা ঝুলছে। এখন দিবাকরের স্থির বিশ্বাস, মনের পর্দায় সে যা দেখে তা সবই আগাম দেখা কোনো ভাবী দুর্ঘটনার ছবি, আর সেটাও চেনা মানুষকে ঘিরে। তবে মৃত্যুঞ্জয়কে নিয়ে সে যা দেখেছে সেটা তো কোনো দুর্ঘটনা ছিল না। তবে কি সেটা কেবল পূর্বাভাস? আরও বড় কিছু ঘটতে চলেছে? মৃত্যুঞ্জয়ের জন্য দিবাকর এই প্রথম দুশ্চিন্তায় পড়ল। মেসের ছাদের আলসেতে ঝুঁকে রাস্তার লোক দেখছে দিবাকর। এক একদিন আড্ডা থেকে ফিরে ঘুম না আসা অবধি এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে। পথ চলতি মানুষগুলোর কথা বলার ভঙ্গি, হাত নাড়ার কায়দা দেখার সঙ্গে সঙ্গে কাল্পনিক সংলাপ জোড়ে দিবাকর। খেলাটা খেলতে মন্দ লাগে না, মজাও পায়, আবার সময়ও বেশ কেটে যায়। আজ রাস্তার দিকে তাকিয়ে সেই খেলাটা খেলতে খেলতে মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। রাস্তা, লোকজন, আলো সব কিছু যেন হারিয়ে গেল একটা ধোঁয়ার আস্তরণের নিচে। সেই ধোঁয়া চিরে পেছন থেকে ফুটে উঠল রোমহর্ষক কোনো সিনেমার ট্রেলার। মোরাম বাঁধানো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটা নীল অ্যাম্বাসেডর। রাস্তার দুধারে লতানো পাতাবাহারি গাছ বাঁশের চাঁচড়ি বেয়ে মাথা তুলেছে। পাশে সবুজ মখমলের মতো চৌকো এক টুকরো ঘাস জমি, তার মধ্যে একটা বেতের টেবিল। টেবিলের ওপর একটা আধ খাওয়া মদের বোতল, দুটো খালি গেলাস আর একটা প্লেটে গুটি কয়েক কাজু বাদাম। টেবিলের দুপাশে দুটো বেতের চেয়ার, একটা সোজা, অন্যটা কাত। নিঝুম বাগানে এই টুকরো জিনিসগুলোই সেখানে দুটো প্রাণীর অস্তিত্বের প্রমাণ। দিবাকরের মনের ক্যামেরা ঝুঁকে পড়ল টেবিলের পাশে ঘাস জমির ওপর। কোনো ভারী জিনিস টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। ঘাসের মধ্যে তখন টাটকা রক্তের থকথকে গাঢ় মেরুন দাগ। টেনে হিঁচড়ে নিয়ে চলার চিহ্ন ধরে এগিয়ে চলেছে দিবাকর। একদিকে গোলাপ বাগিচা, লাল, হলুদ, ঘন বাদামি হরেক কিসিমের গোলাপ ফুটে আছে। অন্যদিকে টগর, চন্দ্রমল্লিকা, গন্ধরাজ, অপরাজিতারা মিলেমিশে হোলি খেলছে। মৌমাছির দল খেলা করছে ওদের ঘিরে।
কাছেই একটা মানুষ খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। স্তব্ধতা ভেঙে সে আওয়াজ বহুগুণ হয়ে ধরা দিল দিবাকরের কানে। আওয়াজটা আসছে বাগানের পশ্চিম দিকে আকাশ লাল করা কৃষ্ণচূড়া গাছটার কাছ থেকে। গাছের উপর ঝাঁকে ঝাঁকে কাক চক্কর দিচ্ছে। বাগানের কোনায় কোনায় প্রতিধ্বনিত হচ্ছে তাদের কর্কশ আওয়াজ। শুনলে মনে হয় যেন বহু প্রেতাত্মার আর্তনাদ। আরেকটু এগোয় দিবাকরের দৃষ্টি। এর পরের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না দিবাকর। কৃষ্ণচূড়া গাছটার নিচে এক মানুষ সমান গর্তের মধ্যে একটা লোককে যে মানুষটা শুইয়ে দিচ্ছে সে আর কেউ নয়, মৃত্যুঞ্জয়। দিবাকরের চোখ এবার গর্তের দিকে। লোকটাকে উপর করে শুইয়ে দিল মৃত্যুঞ্জয়। মাথাটা একদিকে এলিয়ে পড়ল। হাঁ হয়ে থাকা মুখটার একদিক ভারী জিনিসের আঘাতে থেঁতলে আছে। কপাল দু ফাঁক। কোদাল দিয়ে মাটি টেনে গর্ত ভরাট করছেন মৃত্যুঞ্জয়। ঘামে জবজবে শরীরটার বুকের কাছে থকথকে জমাট বাঁধা রক্ত। শান্তশিষ্ট নির্বিরোধী মানুষটার মুখে এখন তীব্র প্রতিহিংসার ছবি। সে চোখে চোখ রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হার পারছে না দিবাকর। গোটা পৃথিবীটা দুলছে তার চোখের সামনে। অবাস্তবতার কোনো এক কক্ষপথে কে যেন টানছে তাকে। রোজকারের চেনা মানুষগুলো যেন প্রাণপণে তাকে ফিরিয়ে আনতে চাইছে। চারদিকে অজস্র মানুষের কোলাহলের মধ্যে হারিয়ে গেল দিবাকর। হাসপাতালে দিবাকরের জ্ঞান ফিরেছিল দুদিন পর। রতনের কাছে শুনেছে সারা রাত ছাদের আলসের ধারে পড়েছিল সে। ভোরবেলা ঝাড়ুদার তাকে ওই অবস্থায় দেখতে পায়। জ্বরে সারা শরীর দিয়ে তখন আগুন বইছে। মেসের লোকজন তাকে ভর্তি করেছে মেডিকেল কলেজ হাসপাতালে। বিকেলে দেখা করতে এলো রতন। কাল রাতে মেসে পুলিশ এসেছিল। দিবাকর শুনছে চুপ করে। বলে চলেছে রতন, কোন এক পারিজাত কনস্ট্রাকশনের মালিক, কি যেন নাম, দত্তটা কি একটা, সে লোকটা নিখোঁজ। তারই তদন্ত করতে তোর মৃত্যুঞ্জয় তার নাম জড়িয়েছে। সে কোথাও ঘা ঢাকা দিয়েছে। তার বাগান বাড়ি থেকে আজ সকালে দত্তর বডি পেয়েছে পুলিশ। সব টিভিতে দেখাচ্ছে। ঘরের তালা ভেঙে পুলিশ ঢুকেছিল, যাওয়ার সময় সিল করে দিয়ে গেছে। উত্তেজনার জেরে জোরে জোরে খৈনি ডলছে রতন। নতুন করে কিছুই শোনার নেই দিবাকরের। রতন যা বলছে সবটাই তার জানা। শুনতে শুনতে ক্লান্ত দিবাকর চোখ বুঁজে নিজেকে সরিয়ে নিতে চাইল। আর তখনই অস্ফুটে চিৎকার করে উঠল দিবাকর। চোখের সামনে বাতাসে দোল খাচ্ছে দুটো পা। এক পায়ে তখনও ঝুলছে বিদেশি কোম্পানির দামি চটি। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে। প্রতি শনিবার রাত ঠিক ৮টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।